আসসালামু আলাইকুম। আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ে সমতলে বস্তু কণার গতি অর্থাৎ 9.5 যে সেকশনটা সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এই অধ্যায়ের উপর ষষ্ঠ ক্লাস। প্রথমে আমরা আলোচনা করব যে আমাদের টপিকটা হলো উল্লম্ব তলে প্রক্ষিপ্ত বস্তু কণার গতি। প্রথমে আলোচ্য বিষয় হলো ইউ বেগে এবং আনুভূমিক রেখার সাথে আলফা কোণে শূন্যে প্রক্ষিপ্ত বস্তু কণার টি সময় পরে অবস্থান, অর্থাৎ টি সময় পরে বস্তুটি কোথায় থাকবে সেটা নিয়ে আলোচনা করা হবে। তাহলে দেখো যে মনে করি এই যে আনুভূমিক রেখা এটা হলো এক্স অক্ষ আর এটা হলো উল্লম্ব রেখাটা হলো ওয়াই অক্ষ। ওরা পরস্পর এই রেখা দুইটা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো, তাহলে ও হলো মূল বিন্দু। মনে করি টি সময় পরে বস্তুটি এই পি এক্স ওয়াই বিন্দুতে আসে, তাহলে দেখো অনুভূমিক সরণ কতটুকু। মনে করো এটা হলো ও এ, ও এ হলো আনুভূমিক সরণ আর উল্লম্ব সরণ হলো মনে করো এই বিন্দুটা হলো পি বিন্দু এ পি, উল্লম্ব সরণটা হলো এ পি। তাহলে পি বিন্দুর অবস্থান পি এক্স ওয়াই যদি হয় তাহলে ও এ ইকুয়াল টু এক্স আর এ পি ইকুয়াল টু হলো ওয়াই। এখন দেখো আমরা জানি যে এই যে ইউ বেগে ও বিন্দু হতে মনে করি অনুভূমিক রেখার সাথে, ও অনুভূমিক রেখা হলো ও এক্স রেখা, অনুভূমিক রেখার সাথে আলফা কোণে এই বস্তুটাকে ইউ বেগে ও বিন্দু হতে ইউ বেগে নিক্ষেপ করা হলো বা প্রক্ষেপ করা হলো। এখন তাহলে এই ইউ বেগের আনুভূমিক উপাংশ আমরা এটা বল চ্যাপ্টারে পড়েছি, যদি এটা লব্ধি হয় আর হয় তাহলে আনুভূমিক উপাংশ হলো কত কত ছিল আমাদের আর আর কজ আলফা আর উলম্ব ছিল আমাদের আর সাইন আলফা। কিন্তু এখানে বেগের সময় হবে কি, এটা হইলো বেগ, বেগ হলো ইউ, তাহলে অনুভূমিক উপাংশ ইউ বেগের হবে ইউ কজ আলফা আর উল্লম্ব উপাংশ হবে ইউ সাইন আলফা। এটা আমাদের জানা, এখানে আমি নতুন করে আর এটা নিয়ে আলোচনা করছি না যে ইউ বেগের দুইটা উপাংশ। তাহলে অনুভূমিক উপাংশ যেটা ইউ কজ আলফা, ইউ কজ আলফা বস্তুটিকে ওই ও বিন্দু থেকে এদিকে ডান দিকে নিয়ে যায় ও এক্স রেখা বরাবর, আর যে উল্লম্ব উপাংশ যেটা উল্লম্ব উপাংশ তাকে উপরের দিকে উঠতে সহায়তা করে। তাহলে অনুভূমিক যে ইউ বেগের দুইটা উপাংশ পেলাম, এটা সবসময় মনে রাখতে হবে। অনুভূমিক উপাংশ হলো ইউ কজ আলফা আর উল্লম্ব উপাংশ হলো ইউ সাইন আলফা। ইউ কজ আলফা বস্তুটিকে অনুভূমিক সরণের জন্য দায়ী আর উল্লম্ব উপাংশ হলো উল্লম্ব সরণের জন্য দায়ী। তাহলে টি সময় পরে বস্তুটা মনে করি আমরা যে পি বিন্দুতে পৌঁছে, মনে করি টি সময় পরে বস্তুটি পি বিন্দুতে, আমাদের তো বলাই আছে প্রশ্নে যে ইউ বেগে এবং অনুভূমিক রেখার সাথে আলফা কোণে, এটার বর্ণনা আমি আর দিচ্ছি না। যে ধরি টি সময় পর বস্তুটি পি এক্স ওয়াই বিন্দুতে পৌঁছে। সুতরাং বস্তুটির আনুভূমিক সরণ হলো ও এ। সুতরাং বস্তুটির আনুভূমিক সরণ ও এ এবং উল্লম্ব সরণ এপি। ও এ ইকুয়াল টু এক্স, মনে করি আমরা যে ও এ ইকুয়াল টু এক্স আর এপি ইকুয়াল টু হলো ওয়াই। এখন ইউ বেগের অনুভূমিক উপাংশ, ইউ বেগের আনুভূমিক উপাংশ সমান ইউ কজ আলফা। তাহলে আমাদের ও এ সমান কত হবে, বেগ ইনটু সময়, ও এ ইকুয়াল টু হলো ইউ কজ আলফা ইনটু টি। আর এটা হলো বেগটা হলো ইউ কজ আলফা, যেটা এই ইউ কজ আলফা কখনো চেঞ্জ হবে না। এই অনুভূমিক দিকে যেহেতু জি এর কোনো কার্যকারিতা নাই, জি যে অভিকর্ষীয় ত্বরণ জি এর মানের কোনো কার্যকারিতা নেই আনুভূমিক দিকে, তাহলে ইউ কজ আলফা কখনো চেঞ্জ হবে না। ইউ কজ আলফা কনস্ট্যান্ট সবসময় একই থাকবে, কিন্তু উল্লম্ব উপাংশ চেঞ্জ হবে প্রতিটা মুহূর্তেই, প্রতি সেকেন্ডে উল্লম্ব উপাংশ ইউ সাইন আলফা চেঞ্জ হবে। তাহলে দেখো ইউ বেগের আনুভূমিক উপাংশ হলো ইউ কজ আলফা এবং উল্লম্ব উপাংশ
উল্লম্ব উপাংশ সমান ইউ সাইন আলফা। সুতরাং বস্তুটির সুতরাং ও ইকুয়াল টু বলতে পারি আমরা এখানে এই চিত্র অনুযায়ী, আমি পুরোপুরি বর্ণনা দিচ্ছি না, তোমরা যে কোনো বই ফলো করবা, ম্যাথমেটিক্যাল অংশটা শুধু বুঝে নাও যে সুতরাং ও ইকুয়াল টু, সুতরাং ও ইকুয়ালস টু হলো ইউ কজ আলফা, এটা হলো বেগ ইনটু সময়, টি সময় পরে ইউ কজ আলফা টি, এবং এপি ইকুয়াল টু বা ও এ হুইচ ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু হলো ইউ কজ আলফা টি এটা, এবং এবং এপি ইকুয়াল টু ওয়াই ইকুয়ালস টু, তাহলে এটা ইউটি আমরা সূত্রটা হলো এস এইচ ইকুয়াল টু, আমরা আগের চ্যাপ্টারে কি পড়েছি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এই সূত্রটা। তাহলে আগের চ্যাপ্টারে ইউ ছিল এখানে, কিন্তু এখানে উল্লম্ব উপাংশ হলো ইউ সাইন আলফা, ইউর জায়গায় হবে ইউ সাইন আলফা, ওয়াই ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস, যেহেতু জি উপরের দিকে মাইনাস নেগেটিভ, মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এটা হলো তার উল্লম্ব সরণ হলো এটা, ওয়াই ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা যদি নিচের দিকে হতো তাহলে এখানে হতো প্লাস, আর আনুভূমিক সরণ হলো এক্স ইকুয়াল টু ইউ কজ আলফা টি। তাহলে বস্তুটি টি সময় পরে তার অবস্থান কোথায় হবে? সুতরাং টি সময় পরে আমাদের এটাই ছিল জানার যে টি সময় পরে বস্তুর অবস্থান কোথায় হবে। সুতরাং টি সময় পরে বস্তুটির অবস্থান, সুতরাং টি সময় পর বস্তুটির অবস্থান হলো এক্স হলো ইউ কজ আলফা টি, আর হলো ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই হবে বস্তুটির টি সময় পরে অবস্থান, এই বিন্দুতে থাকবে। এখন এখানে আমাদের আলফা জানা আছে, তারপরে টি, তো টি সময় পরে যেহেতু টি জানা থাকবে আর ইউ আদিবেগ জানা থাকবে, এখানে মান বসিয়ে জি এর মান আমাদের জানা আছে, তাহলে আমরা এখানে মান বসিয়ে টি সময় পরে বস্তুটি কোথায় অবস্থিত সেটা আমরা জানতে পারবো। নেক্সট দেখো আরেকটা থিওরি, যে ইউ আদিবেগে এবং আনুভূমিক রেখার সাথে আলফা কোণে শূন্য প্রক্ষিপ্ত বস্তু কণার টি সময় পরে বেগ নির্ণয়। এখন টি সময় পরে, মনে করি টি সময় পরে বস্তুটি পি বিন্দুতে অবস্থান করে, ধরি টি সময় পর বস্তুটি টি সময় পর বস্তু কণাটি পি এক্স ওয়াই বিন্দুতে অবস্থান করে এবং ভি বেগ প্রাপ্ত হয়, সুতরাং পি বিন্দুতে ভি বেগের অনুভূমিক উপাংশ, সুতরাং পি বিন্দুতে ভি বেগের আনুভূমিক উপাংশ ভি বেগের আনুভূমিক উপাংশ হলো এই যে ভি, এই বিন্দুটা, এটা যদি পি বিন্দুতে যদি যে পি এক্স ওয়াই বিন্দুতে অবস্থান করে এবং ভি বেগ প্রাপ্ত হয়, যা অনুভূমিক রেখার সাথে ভি বেগ প্রাপ্ত হয়, এখানে একটা লেখা দরকার হলো যা অনুভূমিক রেখার সাথে, যা আনুভূমিক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে, যা আনুভূমিক রেখার সাথে এখানে থিটা কোণ উৎপন্ন করে। অর্থাৎ বস্তুটা এই যে ও বিন্দু হতে এখান থেকে আদিবেগে অনুভূমিক রেখার সাথে আলফা কোণে নিক্ষেপ করা হলে সেটা টি সময় পরে মনে করি আমরা পি বিন্দুতে আসলো। তাহলে পি বিন্দুতে বেগটা হলো, বেগের এই দিকটা হলো এরকম যে যা আনুভূমিক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এই ভি বেগের আনুভূমিক উপাংশ কি হবে? ভি কস থিটা। এখানে যেমন হলো ইউ বেগের ইউ কস আলফা, এখানে হবে ভি কস থিটা, আর উল্লম্ব উপাংশ হবে ভি সাইন থিটা।
যে বি বেগে প্রাপ্ত হয় যা আনুভূমিক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে সুতরাং ভি বেগের আনুভূমিক উপাংশ সমান ভি কস থিটা এবং উল্লম্ব উপাংশ সমান ভি সাইন থিটা। সুতরাং টি সময় পরে আনুভূমিক বেগ কত হবে? আনুভূমিক বেগ কখনো চেঞ্জ হয় না, বলছি ধ্রুবক। তাহলে টি সময় পরে আনুভূমিক বেগ ইউ কজ আলফা যা বি কস থিটা একই। সুতরাং টি সময় পর আনুভূমিক বেগ ভি কস থিটা ইকুয়ালস টু ইউ কজ আলফা। ভি কস থিটা এটা কখনো চেঞ্জ হবে না, একই রকম থাকবে। আনুভূমিক বেগ ভি কস থিটা ইকুয়ালস টু ইউ কজ আলফা, এটা হলো 1 নম্বর সমীকরণ। এবং উল্লম্ব বেগ কি হবে? ভি ইকুয়াল টু, আমরা জানি যে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এটা জানি আমরা। তাহলে এখানে ভি বলতে কি? ভি সাইন থিটা, উল্লম্ব বেগ হলো ভি, আর ইউ বলতে হলো ইউ সাইন আলফা। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ভি সাইন থিটা ইকুয়াল টু, এবং টি সময় পরে আনুভূমিক বেগ এত এবং উল্লম্ব বেগ সমান উল্লম্ব উপাংশ বা উল্লম্ব বেগ, হ্যাঁ এখানে উপাংশ না, উল্লম্ব বেগ। আনুভূমিক বেগ একই থাকবে আর উল্লম্ব বেগ হলো কত? এই সূত্রতে বসাবো আমরা, ভি সাইন থিটা ইকুয়াল টু ইউ বলতে ইউ কজ আলফা, ইউ সাইন আলফা, সরি, যে আদি বেগের উল্লম্ব উপাংশ হলো ইউ সাইন আলফা, ইউ মাইনাস জিটি, এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন আমাদের উদ্দেশ্য হলো যে টি সময় পরে বস্তুটির বেগ নির্ণয় করব, ভিটা নির্ণয় করব এখান থেকে আমরা। তাহলে দুইটাকে 1 স্কয়ার প্লাস, সুতরাং এই যে ভিটা কত, ভি নির্ণয় করব। ভি এর আমরা আনুভূমিক উপাংশ পেয়ে গেলাম আর উল্লম্ব উপাংশ পেয়ে গেলাম। তাহলে উল্লম্ব বেগ পেলাম আর হলো আনুভূমিক বেগ পেলাম, এটা হলো উল্লম্ব বেগ আর এটা হলো আনুভূমিক বেগ। সুতরাং 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইকুয়ালস টু, টি সময় পরে দুইটা বেগ পেয়ে গেলাম আমরা। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইমপ্লাইজ যে বি স্কয়ার কজ স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার থিটা, এই দুইটাকে বর্গ করলে আমরা পাই হলো ইকুয়ালস টু, ডান পাশে ইউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস ইউ সাইন আলফা মাইনাস জিটি হোল স্কয়ার প্লাস ইউ সাইন আলফা মাইনাস জিটি হোল স্কয়ার, এটা। তাহলে বাম পাশে হলো বি স্কয়ার কমন নিলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা 1, মানে এখানে থাকে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা এ স্কয়ার মাইনাস টুয়াইস ইউ সাইন আলফা জিটি, টুয়াইস ইউ জিটি সাইন আলফা টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার প্লাস জি স্কয়ার টি স্কয়ার, এইটা পাই আমরা এখান থেকে। তাহলে এরপর দেখো এখানে ই স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, which implies b স্কয়ার equals to u স্কয়ার মাইনাস twice u g t sin আলফা প্লাস g স্কয়ার t স্কয়ার। সুতরাং v equals to root over u স্কয়ার মাইনাস twice u g t sin আলফা প্লাস g স্কয়ার t স্কয়ার। তাহলে t সময় পর তার বেগ, যে অন্তবেগ, টি সময় পরে অন্তবেগ হলো এটা। এবং আমাদের যেটা বের করতে হবে এখন হলো যে
আমরা এখান থেকে থিটাটাও বের করতে পারি। তাহলে থিটা যদি বের করি, আমরা এখানে মুছে ফেলছি, দেখো থিটা ইকুয়াল টু হলো আমাদের যদি আমরা সাইন থিটা বাই 1 নম্বরে ছিল কস থিটা, তাহলে 1 নম্বর দ্বারা 2 নম্বরকে ভাগ করলে হলো সাইন থিটা বাই 1 ডিভাইডেড বাই 2। 1 ডিভাইডেড বাই 2 ইমপ্লাইজ 1 নম্বর দ্বারা 2 নম্বরকে যদি আমরা ভাগ করি, আমরা মুছে ফেলছি, এখানে দেখা যাচ্ছে না, যে তাহলে কত পাবো? 1 নম্বরে ছিল আমাদের 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইডেড বাই 1 ইমপ্লাইজ ভি সাইন থিটা বাই ভি কস থিটা ইকুয়াল টু ভি কস থিটার মান হলো ইউ কজ আলফা, আর ভি সাইন থিটা হলো ইউ সাইন ইউ মাইনাস জিটি, ইউ সাইন আলফা মাইনাস জিটি। তাহলে এখান থেকে আমরা ভি কাটা যায়, টেন থিটা ইকুয়াল টু ইউ সাইন আলফা মাইনাস জিটি বাই ইউ কজ আলফা। এখান থেকে আমরা থিটা বের করে ফেলতে পারি। সুতরাং থিটা ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম সূত্র। সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স ইউ কজ আলফা আর উপরে হলো ইউ সাইন আলফা মাইনাস জিটি। এই হলো যে বি বেগ পেলাম এবং বি বেগের দিকও পেয়ে গেলাম। আমরা এখান থেকে দুইটা জিনিস দেখো, যে টি সময় পরে অন্তবেগ কত, ভি ধরেছিলাম আমরা, যে তাহলে ভি এই সূত্রের সাহায্যে নির্ণয় করব, আর ভি অনুভূমিক রেখার সাথে যে কোণ উৎপন্ন করে থিটা এই সূত্রের সাহায্যে নির্ণয় করব আমরা এখানে। আমাদের এখানে কনক্লুশন কি হলো? কনক্লুশন হলো যে ইউ আদি বেগে এবং আনুভূমিক রেখার সাথে থিটা কোণে, দেখো কনক্লুশনটা হলো এটা যে ইউ আদি বেগে এবং আনুভূমিক রেখার সাথে আলফা কোণে, এই আনুভূমিক রেখার সাথে আলফা কোণে শূন্যে প্রক্ষিপ্ত বস্তু কণার টি সময় পরে অর্জিত বেগ ভি আনুভূমিক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করলে, তাহলে বি কস থিটা ইকুয়াল টু ইউ কস আলফা, এটা আমরা নির্ণয় করেছি। এই বি কস থিটা আর ইউ কস আলফা সেম থাকবে, এবং ভি সাইন থিটা ইকুয়াল টু হবে, এটা চেঞ্জ হবে, আর উল্লম্ব উপাংশটা চেঞ্জ হবে, যে এই সূত্রটা হলো যে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আমরা যে এই সূত্রটা পড়েছিলাম, যে এই সূত্রটা কোথা থেকে আসছে, এটা হলো ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই সূত্র থেকে আসছে। তাহলে এখানে ভি সাইন থিটা ইকুয়াল টু ইউ সাইন আলফা মাইনাস জিটি, এটা আর হলো এইচ উচ্চতা থেকে, এখন ভূমি থেকে নিক্ষেপ না করে যদি আমরা একটা উচ্চতা থেকে নির্দিষ্ট, আমি এর আগের চ্যাপ্টারে আমরা করেছি যে আমরা যদি একটা বিল্ডিং এর ছাদ থেকে নিক্ষেপ করি উপরের দিকে, এবং ভূমি থেকে বিল্ডিং এর ছাদের উচ্চতা যদি হয় এইচ, তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? আমরা আগের চ্যাপ্টারে করেছিলাম এইচ ইকুয়াল টু ইউ মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে মাইনাস ইউটির জায়গায় শুধু হবে মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার। আর আমরা ভি করেছিলাম ভি ইকুয়াল টু ইউ মাইনাস ইউ প্লাস জিটি করেছিলাম। তাহলে এখানে হবে ভি সাইন থিটা, ভি ইকুয়াল টু আমাদের আগের সূত্রটা ছিল ভি ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি, এই সূত্রটা ছিল। কিন্তু এখানে ভি এর স্থলে হবে ভি সাইন থিটা, আর ইউ এর স্থলে হবে ইউ সাইন আলফা। তাহলে ভি সাইন থিটা ইকুয়াল টু মাইনাস ইউ সাইন আলফা প্লাস জিটি, এই সূত্রগুলি আমাদের মনে রাখতে হবে। থিওরি দেখো, নির্দিষ্ট উচ্চতায় বস্তু কণার বেগ ও দিক নির্ণয়। আগে থিওরিতে আমরা কি করেছি? আমরা করেছি টি সময় পরে, এটার সাথে এটার পার্থক্য হলো এখানে হলো নির্দিষ্ট উচ্চতায়, মনে করি ভূমি থেকে এইচ উচ্চতায় যে বস্তু কণার বেগ নির্ণয় করব এবং দিক নির্ণয় করব, এখানে কিন্তু সময়টার কথা উল্লেখ নাই। তাহলে এখানে আমরা যে এই আগের চিত্র একই চিত্র, তাহলে মনে করি যে আগের যে বর্ণনাটা একই বর্ণনা, যে মনে করি ও বিন্দু হতে ইউ আদি বেগে অনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষিপ্ত বস্তু কণাটি এইচ উচ্চতায় পি বিন্দুতে এসে ভি বেগ অর্জন করে, যা যে বেগ ভি বেগটা আনুভূমিক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। এই বর্ণনাটা আগের মতোই। তাহলে ভি বেগের আনুভূমিক উপাংশ হবে ভি কস থিটা এবং উল্লম্ব উপাংশ হবে ভি সাইন থিটা, একদম সেম আগের সাথে। এই জন্য আমি এখানে আর বর্ণনাগুলি আগের মতো লিখলাম না। তাহলে এখানে আমাদের দেখো যে এখানে আমরা পাই হলো ভি কস থিটা ইকুয়াল টু ইউ কস আলফা, ঠিক পূর্বের মতো 1 নাম্বার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি স্কয়ার
আচ্ছা, এক নাম্বারটা পরে দেই। এখান থেকে আমরা লিখতে পারি বি স্কয়ার কজ স্কয়ার থিটা ইকুয়াল টু ইউ স্কয়ার কজ স্কয়ার আলফা। এটা হলো এক নম্বর সমীকরণ। তারপরে হলো এই এই সূত্র থেকে দেখো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ। এই সূত্র থেকে কি পাই আমরা? এইটা থেকে পাই হলো যে ভি বি স্কয়ার বলতে বি সাইন থিটা হোল স্কয়ার। এই সূত্রটা ইউজ করে আমরা পাবো হলো ভি সাইন থিটা হোল স্কয়ার, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার। ইউ স্কয়ার বলতে ইউ সাইন আলফা হোল স্কয়ার, যে এটার উল্লম্ব উপাংশ হলো বি এর এটা, আর ইউ এর উল্লম্ব উপাংশ হবে এটা। তাহলে উল্লম্ব উপাংশের সাথে উল্লম্ব উপাংশটা ক্যালকুলেশন হবে। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু ইউ সাইন আলফা হোল স্কয়ার, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, আর উপরের দিকে যেহেতু মাইনাস টোয়াইস জি এইচ, আর যদি নিচের দিকে হতো তাহলে জি পজিটিভ হতো প্লাস টোয়াইস জি এইচ হতো। এখান থেকে আমরা লিখতে পারি হলো বি স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা মাইনাস টোয়াইস জি এইচ। এটা হলো 2 নাম্বার। এখন 1 নাম্বার আর 2 নাম্বার যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি দেখো, যে সুতরাং 1 প্লাস 2 ইমপ্লাইজ, সুতরাং 1 প্লাস 2 ইমপ্লাইজ বি স্কয়ার কজ স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার থিটা, বি স্কয়ার কজ স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 স্কয়ার ইউ স্কয়ার কজ স্কয়ার আলফা, ইউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা মাইনাস টোয়াইস জি এইচ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো বি স্কয়ার কমন নিলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা হলো 1, বি স্কয়ার ইকুয়ালস টু, আর এখান থেকে পাচ্ছি হলো ইউ স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ। তাহলে ভি ইকুয়াল টু কত হবে? সুতরাং ভি ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার ইউ স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ। তাহলে এই দেখো এখানে দুইটা বি এর দুইটা মান, প্লাস চিহ্ন যেটা সেটা হবে উত্থান বেগ, আর মাইনাস চিহ্নটা হবে পতন বেগ। এখন তোমরা এখানে মিসগাইডেড হয়ে যেতে পারো যে উপরের দিকে তো নেগেটিভ, উপরের দিকে কি নেগেটিভ? জি নেগেটিভ। এখানে তো আছেই জি নেগেটিভ উপরের দিকে, কিন্তু এখানে ভি পজিটিভ ভি নেগেটিভ কোথায়? ভি হলো উত্থান বেগ যেটা উপরের দিকে, সেটা হবে উত্থান বেগটা হবে ভি পজিটিভ চিহ্ন নিয়ে, আর পতন বেগটা হবে নেগেটিভ চিহ্ন নিয়ে। এটা পাইলাম আমরা ভি এর মান। এখন হলো দেখো কোনটা কিভাবে পাবো? তাহলে আমরা এখান থেকে আমরা ভি ইকুয়াল টু পেয়ে গেলাম, কোন এই যে থিটা ইকুয়াল টু কিভাবে পাবো? tan থিটা ইকুয়াল টু, তাহলে কি হবে tan থিটা ইকুয়াল টু, দেখো এখানে যে tan থিটা এবং tan থিটা ইকুয়ালস টু হলো cos sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে দেখো এখান থেকে sin থিটা আমরা কি লিখতে পারি? যে আচ্ছা আমরা লিখি যে b sin থিটা বাই b cos থিটা, tan থিটা b sin থিটা বাই b cos থিটা। তাহলে এখানে দেখো b cos থিটাটা কত? b cos থিটা ইকুয়াল টু u cos আলফা, এই যে এখান থেকে পাই b cos থিটা ইকুয়াল টু u cos আলফা। আর এখানে যদি আমরা এখান থেকে আমরা লিখতে পারি হলো b sin থিটা ইকুয়াল টু রুট ওভার u স্কয়ার sin স্কয়ার আলফা মাইনাস টোয়াইস জি এইচ, এটা লিখতে পারি। তাহলে b sin থিটার মানটা হলো যে রুট ওভার u স্কয়ার এই মানটা বসাবো আমরা, রুট ওভার ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা মাইনাস টোয়াইস জি এইচ। এইখান থেকে আমরা tan থিটা যেহেতু পেলাম, তাহলে tan থিটা থেকে এখান থেকে আমরা থিটা পেয়ে যাব। সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা মাইনাস টোয়াইস জি এইচ বাই ইউ কজ আলফা। তাহলে এই পেলাম আমরা কি বেগের মানও পেয়ে গেলাম, আর হলো আমরা দিকও পেয়ে গেলাম এই দুই সূত্রের সাহায্যে। নির্দিষ্ট উচ্চতায় মানে এই উচ্চতায় কিভাবে বেগ নির্ণয় করব আর ওই বেগের দিক নির্ণয় করব, আর এর আগেরটা ছিল টি সময় পরে কিভাবে বেগ নির্ণয় করব এবং বেগের দিক নির্ণয় করব, দুইটা কিন্তু ভিন্ন সূত্র। ইউ আদি বেগে এবং আনুভূমিকের সাথে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা,
বস্তুটা সর্বাধিক উচ্চতায় কোথায় উঠবে এবং সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময় কত, এই দুইটা জিনিস আমরা এখানে নির্ণয় করবো। একটা জিনিস মনে রাখবা তোমরা, যে কোনো বস্তুকে আমরা এই চ্যাপ্টারে মূলত কি আগের সেকশনের সাথে 9.4 এর সাথে 9.5 এর কি পার্থক্য। 9.4 এ ছিল যে খাড়া ঊর্ধ্ব দিকে গমন এবং খাড়া নিম্ন দিকে গমন, সেটা ছিল যে আনুভূমিক রেখার সাথে 90 ডিগ্রি করে নিক্ষেপ। কিন্তু এখানে আমাদের এই যে আলফা হলো লেস দেন 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি চেয়ে কম কোণে নিক্ষেপ। এই 9.5 এ আমরা এখানে আলোচ্য বিষয় আমাদের এটাই, যে তাহলে দুইটার মধ্যে কি পার্থক্য রইল। পার্থক্য তো একটা আছে অবশ্যই, যে আগের চ্যাপ্টারে এটা মনে রাখতে হবে যে 9.4 এ ছিল খাড়া ঊর্ধ্ব দিকে বস্তুর গমন এবং খাড়া নিম্ন দিকে, এখানে আর শুধু আনুভূমিক রেখার সাথে 90 ডিগ্রি কোণ করে, আর এখানে হলো লেস দেন 90 ডিগ্রি, আলফা হবে লেস দেন 90 ডিগ্রি এই চ্যাপ্টারে। তাহলে আমরা মনে করি যে বস্তু কণাটি যে সর্বোচ্চ বিন্দু, যে বিন্দু হতে ইউ আদি বেগে এবং আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তু কণাটি সর্বোচ্চ এম বিন্দুতে উঠে সর্বোচ্চ। এখন দেখো সর্বোচ্চ বিন্দুতে বেগ কিন্তু শূন্য হয়ে যায় এবং বেগের দিক হয় আনুভূমিক রেখার দিকের সাথে, যে আনুভূমিক রেখার সমান্তরালে কিন্তু দিক থাকে। এটা তোমাদের মনে রাখতে হবে যে একটা বস্তুকে যদি উপর দিকে আমরা এভাবে নিক্ষেপ করি তাহলে এটা থেমে যাবে একদম সর্বোচ্চ বিন্দুতে উঠে, এবং তার দিকটা কোথায় হবে আনুভূমিক রেখার সাথে, এরপরে এটা আবার নিচের দিকে নামবে। তাহলে একটা জিনিস মনে রাখবো যে সর্বোচ্চ বিন্দুতে সর্বোচ্চ উচ্চতায় হলো বেগ শূন্য হয়ে যায়, শেষ বেগ সর্বোচ্চ উচ্চতায় কোনো প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য। তাহলে আমাদের দেখো এখানে যদি বেগ শূন্য হয় তাহলে আমাদের এইটার দেখো, আর এই যে মনে করি যে বি এই সর্বোচ্চ বিন্দু ধরি ইউ আদি বেগে, এই যে এইখান থেকে তোমরা লিখতে পারবা ডেসক্রিপশনটা, যে ইউ আদি বেগে এবং আনুভূমিকের সাথে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তু কণাটির সর্বোচ্চ উচ্চতা মনে করি বিএইচ, বিএইচ ইকুয়াল টু বিএইচ ইকুয়াল বিএম সরি বিএম ইকুয়াল টু এইচ, সর্বোচ্চ উচ্চতা বিএম ইকুয়াল টু মনে করি এইচ, এবং সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য, সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য। তাহলে এইখান থেকে আমরা পাই কি বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, ইউ বলতে ইউ সাইন আলফা হোল স্কয়ার, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টোয়াইস জি, আর সর্বোচ্চ উচ্চতা হলো এইচ। এই সূত্র, যে আমরা এই সূত্রটা কোথা থেকে পেলাম, আমরা আগের চ্যাপ্টারে করেছি বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ, এই সূত্রটা। তাহলে আমাদের এখানে হলো ইউ বলতে এইটা উলম্ব উপাংশ, এই বস্তুটা প্রক্ষিপ্ত বস্তু কণাটির ইউ সাইন আলফা হোল স্কয়ার মাইনাস টোয়াইস জি এইচ, এই সূত্র দ্বারা আমরা সূত্র থেকে পেলাম। তাহলে এখান থেকে আমরা সর্বোচ্চ উচ্চতাটা বের করবো। আমাদের এখান থেকে বের করতে হবে কি সর্বাধিক উচ্চতা, এটা বের করতে হবে। এখান থেকে দেখো টোয়াইস জি এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, সুতরাং এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই টোয়াইস জি। এটা কিন্তু আগের চ্যাপ্টারে কি ছিল, আমাদের সর্বাধিক উচ্চতা ছিল ইউ স্কয়ার বাই টোয়াইস জি, এখানেও কিন্তু তাই। যদি আগের চ্যাপ্টারে ছিল আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে সাইন 90 ডিগ্রি মান যদি 1 বসে এখানে, তাহলে সে এটা আগের চ্যাপ্টারের সূত্র চলে যায়, আসে যে ইউ স্কয়ার বাই টোয়াইস জি। তাহলে এখানে হলো যে আলফা 90 ডিগ্রি না, লেস দেন 90 ডিগ্রি। তাহলে এই সূত্র মনে রাখতে হবে আগের চ্যাপ্টারের সাথে কম্পেয়ার করে, আগের সেকশনের সাথে, যে চ্যাপ্টার না তো সেকশন 9.4 এর সাথে কম্পেয়ার করে ওইখানে ছিল ইউ স্কয়ার বাই টোয়াইস জি, আর হলো ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই টোয়াইস জি এইচ ইকুয়াল টু। আর মনে করি সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় হলো ক্যাপিটাল টি। তাহলে এটা পেলাম আমরা, যে সর্বোচ্চ উচ্চতায় ধরি সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় ক্যাপিটাল টি, ধরি সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় টি, সময় সমান টি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ কত শূন্য, ভি ইকুয়াল টু এই সূত্র থেকে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই সূত্র থেকে আমরা কি পাই, এই সূত্রটা যদি ইউজ করি আমরা, এই সূত্র থেকে সর্বোচ্চ উচ্চতায় বেগ ভি মানে হলো জিরো, যে সর্বোচ্চ উচ্চতায় বেগ হলো জিরো ইকুয়াল টু আর ইউ হলো ইউ সাইন আলফা মাইনাস জি ইন্টু ক্যাপিটাল টি হলো সময়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো যে জিটি ইকুয়াল টু ইউ সাইন আলফা
তাহলে এই সূত্রটা মনে রাখবা তোমরা। এখানে which implies gt equal to u sin alpha, সুতরাং t equal to u sin alpha by g। আমাদের আগের সেকশনে কি ছিল 9.4 এ সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় ছিল u by g, আর এখানে হলো u sin alpha by g। এই পার্থক্য, কারণ আবার যদি আলফা 90 ডিগ্রি হয় তাহলে এখানেও u by g হবে। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা আগের সেকশনের সূত্রগুলি বের করতে পারলাম। তাহলে এখান থেকে এই থিওরি থেকে দুইটা জিনিস মনে রাখবো আমরা, যে সর্বোচ্চ উচ্চতা h equal to e square sin square alpha by 2g, আর সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় u sin alpha by g। এই হলো যে u আদিবেগে এবং আনুভূমিকের সাথে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তু কণার বিচরণকাল। বিচরণকাল হলো যে সে এই যে প্রক্ষেপ বিন্দু থেকে আবার সেই প্রক্ষেপ বিন্দু গামী অনুভূমিক রেখায় ফিরে আসা, এটা হলো যত সময় লাগে সেটা হলো তার বিচরণকাল। অর্থাৎ এই যেখানে ও বিন্দু থেকে নিক্ষেপ করা হলো, এটা ও বিন্দুগামী আনুভূমিক রেখায় যে ফিরে আসলো, মনে করি টি সময় পরে এই বিন্দুতে ফিরে আসলো, তাহলে এইটাই হলো তার বিচরণকাল, এই টি সময়টা। এবং তাহলে তার খাড়া সরণ কতটুকু হবে? এই বিন্দুতে সে ফিরে আসলো টি সময় পরে, তাহলে খাড়া সরণ কি হলো? খাড়া সরণ হলো 0 হলো, কারণ সে যেই আনুভূমিক রেখা থেকে নিক্ষেপ করা হলো সেই আনুভূমিক রেখায় টি সময় পরে আবার ফিরে আসলো। তার মানে টি সময় পরে খাড়া সরণ হলো 0, আর হলো আনুভূমিক সরণকে বলা হয় পাল্লা। এই ও বিন্দু থেকে এই বিন্দুতে আসলো টি সময় পরে, তাহলে ও এ ইকুয়াল টু হবে তার আনুভূমিক পাল্লা। এই যে আনুভূমিক পাল্লা বলতে দাড়ি পাল্লা না, কিন্তু এটা হলো রেঞ্জ বলা হয় এটাকে ইংলিশে, যে এই কত দূরে আনুভূমিক কত দূরে সে গিয়ে পড়লো, এটাই হলো তার আনুভূমিক পাল্লা। উল্লম্ব পাল্লা বলে নাই কিন্তু, এখানে আনুভূমিক পাল্লা মানে ওয়ে। ঠিক আছে, তাহলে এই আনুভূমিক পাল্লা বলতে এটাকে আর দ্বারা প্রকাশ করি আমরা, আর ইকুয়াল টু হলো ওয়ে। এই আনুভূমিক পাল্লা রেঞ্জ, ইংরেজি হলো রেঞ্জ, রেঞ্জ বলা হয় রেঞ্জের আর ইকুয়াল টু ওয়ে। তাহলে দেখো যে মনে করি টি সময় পরে বস্তু কণাটি, আমি এই বর্ণনা আর দিচ্ছি না, ধরি টি সময় পর বস্তু কণাটি ও বিন্দুগামী আনুভূমিক রেখার এ বিন্দুতে পতিত হয়, এ বিন্দুতে পড়ে বা পতিত হয়। সুতরাং বস্তুটির খাড়া সরণ এই বিন্দুতে, সুতরাং এ বিন্দুতে বস্তুটির খাড়া সরণ 0, খাড়া সরণ হলো 0, অর্থাৎ h ইকুয়াল টু 0 ইকুয়াল টু, এইচটা হলো খাড়া সরণ হলো h, তাহলে খাড়া সরণ h ইকুয়াল টু 0 মানে h ইকুয়াল টু, এই সূত্র থেকে আমরা পাই h ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার, এইটা থেকে পাই, এই সূত্র থেকে পাই 0 ইকুয়াল টু এত সূত্র থেকে। এই সূত্রটা মানে তোমরা মনে রাখবে, এখান থেকে পাই আর কি, এই সূত্র থেকে ইউজ করে আমরা পাই 0 ইকুয়াল টু ইউ সাইন আলফা, ইউ মানে ইউ সাইন আলফা, এই যে এটা ইউ সাইন আলফা, যেহেতু উপর দিকে উঠে তারপরে সে এখানে পড়ছে, তাহলে আমরা এই যে উল্লম্ব উপাংশ, বেগের উল্লম্ব উপাংশ ইউজ করবে এখানে, ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কয়ার, যে বিচরণ কালকে যদি আমরা, আচ্ছা টি স্মল টিও রাখতে পারি, বিচরণ কাল হলো এটা টি। তাহলে এখান থেকে আমরা বিচরণ কালটা বের করব, যে টি বের করব। টি বের করার জন্য হলো যে এখন এখান থেকে 2 দ্বারা যদি এই ইকুয়েশনকে গুণ করি আমরা, তাহলে পাই হলো which implies 0 equals to twice u sin alpha t, আর উভয় পক্ষকে t দ্বারা গুণ করলে এই ভাগ করলে এই টিটা থাকে না, তাহলে 0 ইকুয়াল টু twice u sin alpha আর হলো মাইনাস জি টি, এটা হয় মাইনাস জিটি। আমরা টি দ্বারা ভাগ করলাম উভয় পক্ষকে আর 2 দ্বারা গুণ করলাম, twice u sin alpha মাইনাস জিটি। এখান থেকে আমরা পাই হলো জিটি ইকুয়াল টু twice u sin alpha, সুতরাং t ইকুয়াল টু twice u
সাইন আলফা বাই জি। এই হলো তার বিচরণ কাল, অর্থাৎ সে যেই বিন্দু থেকে উঠলো সেই বিন্দুগামী অনুভূমিক রেখায় ফিরে আসলো, সেটা হলো টোয়াইস ইউ। আগের সেকশনে আমরা কি পড়েছি 9.4 এ বিচরণ কাল ইকুয়াল টু টোয়াইস ইউ বাই জি, আর এখানে হলো টোয়াইস ইউ সাইন আলফা বাই জি বিচরণ কাল। আর হলো আনুভূমিক পাল্লা নির্ণয় করব আমরা টি সময় পরে। তাহলে আনুভূমিক পাল্লা হলো ও এ, আনুভূমিক পাল্লা ও এ আর ইকুয়াল টু ও এ, এটা পেয়ে গেলাম আমরা। আনুভূমিক পাল্লা আনুভূমিক এবং আনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু ও এ ইকুয়াল টু এস ইকুয়াল টু ভিটি, বেগ ইনটু সময়। তাহলে এদিকে বেগ, আনুভূমিক বেগ কত, ইউ কজ আলফা, ভিটি বেগ ইনটু সময়, টি সময় পরে। এখন টি এর মানটা এখান থেকে এখানে বসাবো আমরা, যে টি এর মান বসালে ইউ সাইন আলফা ইনটু এটা হলো ইউ কজ আলফা ইনটু টোয়াইস ইউ সাইন আলফা বাই জি। এখান থেকে আমরা পাই হলো, দেখো 2 সাইন আলফা কজ আলফা ইউ স্কয়ার, আর এখানে 2 সাইন আলফা কজ আলফা সাইন টোয়াইস আলফা, ইউ স্কয়ার সাইন টোয়াইস আলফা বাই জি। তাহলে আর ইকুয়াল টু হলো ইউ স্কয়ার সাইন টোয়াইস আলফা। আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে বলেছে আমাদেরকে, এই বিচরণ কাল কত আর ইকুয়াল আর কত, আনুভূমিক পাল্লা মনে রাখতে হবে। আনুভূমিক পাল্লা আগের চ্যাপ্টারে কি ছিল আমাদের, আনুভূমিক পাল্লা ছিল ইউ স্কয়ার বাই, আনুভূমিক পাল্লা ছিল না আগের সেকশনে, যেহেতু এটা খাড়া ঊর্ধ্ব দিকে খাড়া নিম্ন দিকে। তাহলে এখানে আনুভূমিক পাল্লা কি পেলাম আমরা, যে ইউ স্কয়ার সাইন টোয়াইস আলফা বাই জি, আর টি হলো এটা। এবং আরেকটা জিনিস আমরা এখান থেকে বের করতে পারি, সেটা হলো যে ম্যাক্সিমাম রেঞ্জ কত, এটা হলো রেঞ্জ, সর্বাধিক আনুভূমিক পাল্লা কত, সর্বাধিক আনুভূমিক পাল্লা। দেখো এই আনুভূমিক পাল্লার এই আর এর মান ম্যাক্সিমাম কখন হবে, যদি এই ইউ স্কয়ার আমাদের ফিক্সড, তারপরে জিও ফিক্সড, তাহলে এখানে সাইন টোয়াইস আলফার মান যদি 1 হয়, যে আর সর্বাধিক হবে যদি সাইন টোয়াইস আলফা ইকুয়াল টু 1 হয়, which implies sin twice alpha equal to sin 90 degree, তার মানে sin 90 degree, which implies twice alpha equal to 90 degree, সুতরাং alpha equal to 45 degree। অর্থাৎ কোন বস্তুকে যদি আমরা এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করি, তাহলে সেটা সর্বাধিক তার পাল্লা হবে, সর্বাধিক ম্যাক্সিমাম হবে পাল্লা কোথায়, 45 ডিগ্রি। এই জন্য যারা দেখো বর্ষা নিক্ষেপ করে তারা কিন্তু অনুভূমিক রেখার সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করে, তাহলে বস্তুটা সর্বাধিক দূরে গিয়ে পড়বে। তাহলে এই জিনিসটা আমরা জানলাম যে কোনো বস্তুকে সর্বাধিক দূরে মানে পাল্লাটাকে, অনুভূমিক পাল্লাকে ম্যাক্সিমাম করতে হলে তাকে কি করতে হবে, 45 ডিগ্রি অনুভূমিক রেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করতে হবে। তাহলে এখানে 45 ডিগ্রি যদি হয়, সুতরাং আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এই টোয়াইস আর সাইন টোয়াইস আলফা সমান কত ধরছি আমরা 1, তাহলে ইউ স্কয়ার বাই জি। সুতরাং আর ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি, মানে সর্বাধিক আনুভূমিক পাল্লা হবে ইউ স্কয়ার বাই জি। এবং কোন বস্তুকে যদি আমরা অনুভূমিক রেখার সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, তাহলে সে এই সর্বাধিক দূরে গিয়ে অনুভূমিক দূরত্বে গিয়ে পড়বে। এটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য। নেক্সট দেখো, উল্লম্ব তলে প্রক্ষিপ্ত কোন বস্তু কণার গতিপথ একটি পরাবৃত্ত। পরাবৃত্ত কি ইতিমধ্যে তোমরা জানো যে পরাবৃত্ত কি জিনিস। তো এইটা এখন আমাদেরকে প্রমাণ করতে হবে, যে ধরি ইউ আদি বেগে এবং আনুভূমিকের সাথে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তু কণাটি টি সময় পরে পি এক্স ওয়াই বিন্দুতে পৌঁছে। তাহলে টি সময় পরে আনুভূমিক সরণ কত, সুতরাং বস্তু কণাটির টি সময় পর আনুভূমিক সরণ কতটুকু, টি সময় পরে এতটুকু এক্স, আনুভূমিক সরণ এক্স ইকুয়াল টু বেগ ইনটু সময়, ইউ কজ আলফা হলো বেগ, ইউ কজ আলফা ইনটু টি, বেগ ইনটু সময় এটা। সুতরাং টি ইকুয়াল টু এক্স বাই ইউ কজ আলফা, এটা মনে করো 1 নম্বর সমীকরণ। তারপরে হলো বস্তু কণাটি টি সময় পরে এবং উল্লম্ব সরণ,
এবং উল্লম্ব সরণ ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা যেটাকে আমরা এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার বলি, সেটা এখানে হবে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা টি এর মানটা বসাই, দেখো এই যে 1 নং হতে টি এর মানটা যদি এখানে বসাই, তাহলে ইউ সাইন আলফা ইন্টু এক্স বাই ইউ কজ আলফা মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার হলো এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এইটা পাই আমরা ওয়াই ইকুয়ালস টু। এখন এখান থেকে সরল, যদি আমরা সরল করি, দেখো সরল করলে হুইচ ইমপ্লাইজ ওয়াই ইকুয়ালস টু, এখানে ইউ ইউ কেটে যায়, তাহলে হয় এক্স টেন আলফা মাইনাস জি উপরে হলো জি এক্স স্কোয়ার বাই উপরে হলো জি এক্স স্কোয়ার আর নিচে হলো 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আচ্ছা, এটা পেলাম আমরা। এখন এইটাকে যদি আমরা এই টেন আলফাকে যদি এ ধরি বা বি ধরি, টেন আলফা ইকুয়াল টু বি, তাহলে বি এক্স প্লাস, আমরা কি বললাম, টেন আলফাকে বি ধরলাম, বি এক্স প্লাস, আর এখানে এটাকে লিখতে পারি, আচ্ছা এটা প্লাস মাইনাস জি এক্স স্কোয়ার মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ইন্টু এক্স স্কোয়ার, এটা লিখতে পারি আমরা, এখানে প্লাস চিহ্ন নিলাম, মাইনাস জি বাই 2 স্কোয়ার কজ স্কোয়ার আলফা ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এখানে এই যে বি টেন আলফাকে ধরলাম, বি টেন আলফা ইকুয়ালস টু বি ধরলাম, আর এরপরে যদি আমরা এইটা সমান যদি এ ধরি, তাহলে কি পাই, ইকুয়ালস টু বি এক্স প্লাস এ এক্স স্কোয়ার, যেখানে এ ইকুয়ালস টু মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তাহলে দেখো এই ওয়াই ইকুয়ালস টু এত, এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ। সাধারণ সমীকরণ কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে সি নাই, সিটা জিরো, সি জিরো হলে সেটা মূল বিন্দুগামী হয় পরাবৃত্ত। তাহলে এই পরাবৃত্তটা কি হলো, এইটা একটা পরাবৃত্ত হবে এরকম, সেটা মূল বিন্দুগামী পরাবৃত্ত হবে, যে ওয়াই ইকুয়াল টু বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ এক্স স্কোয়ার বা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হওয়ার কথা, তো এখানে সি নেই। তাহলে এখান থেকে আমরা এই যে এটা পেলাম, সুতরাং এটা একটা একটি পরাবৃত্ত। এখন কনক্লুশন লিখে নিবা। সুতরাং উল্লম্ব তলে প্রক্ষিপ্ত কোনো বস্তুর গতিপথ একটি পরাবৃত্ত। এই হলো যে পরাবৃত্ততে তোমাদের বলেছি যে এক্স এবং ওয়াই এর একটার উপর বর্গ থাকবে, এখানে এক্স স্কয়ার আছে, সুতরাং পরাবৃত্ত, এটা একটি পরাবৃত্ত। আর সাধারণ সমীকরণ তো জানোই তোমরা, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে সি ইকুয়াল টু 0। তাহলে দেখো এরপরে হলো আমরা এখান থেকে আরো কিছু সিদ্ধান্তে আমরা আসতে পারি, যে এখান থেকে দেখো এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই, এই 2 নম্বর থেকে আমরা আর কি কি সিদ্ধান্তে আসতে পারি সেটা একটু দেখো তোমরা। এখন এটা মুছে ফেলবো, যে এই 2 নম্বর থেকে আমরা আরো কিছু সিদ্ধান্তে আসতে পারি। আমরা এটাকে দেখো লেখা যায় হলো x tan আলফা মাইনাস, এখানে একটা tan আলফা আমি অতিরিক্ত লিখলাম, tan আলফা, আর tan আলফা ইকুয়াল টু কত, sin আলফা বাই cos আলফা, আর উল্টাটা লিখি আমি cos আলফা বাই sin আলফা। তাহলে কি হবে, এখানে হবে sin আলফা বাই cos আলফা, মানে এটা tan আলফা ইনটু এটা হলো cot আলফা, তাহলে tan আলফা ইনটু cot আলফা 1 হয়ে যায়। আর এখানে আছে আমাদের হলো g x স্কয়ার 2 u স্কয়ার cos স্কয়ার আলফা। এখান থেকে যদি আমরা এই দুইটা থেকে, এখানে x আছে, x স্কয়ার আছে না, দুইটা থেকে যদি আমরা x tan আলফা কমন নিই, x tan আলফা কমন নিলে 1 মাইনাস tan আলফা চলে গেল, এখানে একটা x চলে গেল, আর এখানে একটা cos আলফা কাটা যায়, তাহলে 2 sin আলফা cos আলফা থাকে নিচে,
নিচে থাকে ইউ স্কোয়ার সাইন টোয়াইস আলফা, এটা থাকে। আর উপরে থাকে একটা এক্স চলে গেল, আর থাকে হলো জি এক্স, উপরে থাকে জি এক্স থাকে। এই জি এক্স এর জিটাকে যদি আমি এইভাবে এই নিচে লিখি, এখানে জি লিখি, তাহলে কি হয়, এটা উল্টে গিয়ে এখানে জি এক্সই হয়, এই জি এক্স থাকে। তাহলে এইটা সমান আবার কি, ইউ স্কয়ার সাইন টোয়াইস আলফা বাই জি, এটা সমান হলো অনুভূমিক পাল্লা আর। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স টেন আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর। এটা আরেকটা ফরম্যাট, যে এটা একটা পরাবৃত্ত আমরা দেখাইলাম। যদি প্রমাণ আসে যে দেখাও যে উল্লম্ব তলে প্রক্ষিপ্ত কোনো বস্তুর গতিপথ গতিপথ একটি পরাবৃত্ত, এবং আরও দেখাও যে ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর, এটা হইতে পারে। আবার এখান থেকে দেখো যে টেন আলফার মানটাও চাইতে পারে। তাহলে যদি টেন আলফার মান চাই, আমরা এক্স দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু টেন আলফা ইন্টু এখানে আর, আর হলো আর মাইনাস এক্স, সরল করলে তাহলে টেন আলফা কত হয়, এটা তো একটা হলেই রেজাল্ট, ওয়াই ইকুয়ালস টু এরকম একটা ফরম্যাট এখান থেকে চাইতে পারে। তাহলে আবার যদি টেন আলফা বা আলফার মান চায়, তাহলে কি রকম হবে দেখো, তাহলে টেন আলফা ইকুয়াল টু হুইচ ইমপ্লাইজ টেন আলফা ইকুয়ালস টু এখানে কত আছে ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স ইন্টু, আর এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আর বাই আর মাইনাস এক্স, এইটা হবে। এই ফরম্যাটটাও চাইতে পারে। আবার এখান থেকে টেন আলফা না চেয়ে দিক চাইতে পারে যে আলফা ইকুয়াল টু কত। সুতরাং এখান থেকে লেখা যায় আলফা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স ইন্টু আর বাই আর মাইনাস এক্স, এই ফরম্যাটটাও চাইতে পারে। তাহলে তোমাদেরকে এখান থেকে দেখো তিনটা ফরম্যাট দেখলে, একটা হলো পরাবৃত্ত, তারপরে একটা দেখালাম এটা, আরেকটা হলো এই যে এটা, আর টেন আলফা ইকুয়াল টু এটা, আর আলফা ইকুয়াল টু এটা, এই তিনটা ফরম্যাট এখান থেকে দেখানো হলো। এই আমাদের এই থিওরিটা শেষ হলো। থিওরি যে একই বেগে নিক্ষিপ্ত, বেগ কিন্তু একটাই, ধরো 30 মিটার পার সেকেন্ড বা 40 মিটার পার সেকেন্ড একটা বেগে নিক্ষেপ করবো আমরা। একই বেগে নিক্ষিপ্ত বস্তুর একই আনুভূমিক পাল্লা, এই যে মনে করো ও বিন্দু থেকে এ বিন্দুতে এসে পড়বে, আনুভূমিক পাল্লা একটাই। আনুভূমিক পাল্লার জন্য দুইটি নিক্ষেপ কোণ, কোণ দুইটা থাকে, নিক্ষেপ কোণ দুইটা এবং দুইটা বিচরণ পথ। এই যে নিক্ষেপ কোণ দুইটা হলে অবশ্যই দুইটা বিচরণ পথ। মনে করো আলফা হলো এই ছোট কোণটা, এই আলফা কোণে নিক্ষেপ করলো এটা, এই বস্তুটা এসে এই বিন্দুতে পড়ে, আবার বিটা কোণ একটু বড়, এইটাতে নিক্ষেপ করলো বস্তুটা এই বিন্দুতে এসে পড়ে। তাহলে আর ইকুয়াল টু আমরা জানি কি, এখানে আমি বিস্তারিত বিবরণ লিখছি না, দেখি দেখো যে মানে আমরা জানি কি আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন টোয়াইস আলফা বাই জি, এটা হলো আমাদের এই আনুভূমিক পাল্লা। এখন এই যে ইউ স্কয়ার সাইন টোয়াইস আলফা, এটাকে আমরা লিখতে পারি ইউ স্কয়ার সাইন পাই মাইনাস টোয়াইস আলফা, সাইন পাই মাইনাস টোয়াইস আলফা আর সাইন আলফা সাইন টোয়াইস আলফা একই কথা। আমরা জানি সাইন পাই মাইনাস থিটা হলো সাইন থিটা। তাহলে এখান থেকে যদি আমরা এখানে আলফার সাথে কত আছে 2 আছে, এখান থেকে যদি আমরা 2 কমন নেই, ইউ স্কয়ার সাইন 2 ইনটু, তাহলে এটাকে লেখা যায় পাই বাই 2 মাইনাস আলফা, এটা লেখা যায় পাই জি, এটা লেখা যায়। এখন এই পাই বাই 2 মাইনাস আলফাকে যদি আমরা বিটা ধরি, তাহলে ইউ স্কয়ার সাইন টোয়াইস বিটা বাই জি। তাহলে এটাও কিন্তু পাল্লার আনুভূমিক পাল্লার সূত্র। দেখো ইউ স্কয়ার সাইন এখানে টোয়াইস আলফা বাই জি, টোয়াইস আলফার জায়গায় বিটা লিখলাম, টোয়াইস বিটা বাই জি। তাহলে এখানে কি হলো, বিটা ইকুয়াল টু কি লিখলাম আমরা, বিটা ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস আলফা। তাহলে একটা কোণ যদি আলফা হয়, আরেকটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ এখানে লেখা যায় কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই বাই 2, এটা থেকে লেখা যায় যে, তাহলে কি পেলাম আমরা, যে বিচরণ পথ দেখো যে দুইটা কোণে দুইটা বিচরণ পথ হবে, আর দুইটা বিচরণ পথে অবশ্যই টাইম ভিন্ন লাগবে। এই বিচরণ পথে সময় যতক্ষণ লাগবে, এই বিচরণ পথে অবশ্যই সময় তার কম বেশি হবে। তাহলে আবার উচ্চতা, এই উচ্চতাও ভিন্ন, সর্বাধিক উচ্চতা দেখো এটার সর্বাধিক উচ্চতা এতটুকু, আর এটার সর্বাধিক উচ্চতা হলো এতটুকু, সর্বাধিক উচ্চতাও ভিন্ন। তাহলে একই আনুভূমিক পাল্লার জন্য আমাদের যে বিচরণ পথ থাকবে দুইটা, পাল্লা কিন্তু একটাই, দেখো এই ও এ, আর এই আদি বেগ কিন্তু একটাই, একই বেগে নিক্ষিপ্ত, একই বেগে নিক্ষিপ্ত বস্তুর একই আনুভূমিক পাল্লার জন্য দুইটি নিক্ষেপ কোণ
একটা যদি হয় 30 ডিগ্রি আর একটা হবে 60 ডিগ্রি, কোন দুটি যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে একটা বস্তুকে আমরা যদি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে যে জায়গায় গিয়ে পড়বে, আর 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি কোণে গিয়ে নিক্ষেপ করলো সেই একই দূরত্বে গিয়ে পড়বে। এই আমরা এখান থেকে শিখলাম। আরেক শিখলাম যে দুই পথে আসতে সময়ও ভিন্নতা হবে এবং সর্বাধিক উচ্চতারও ভিন্নতা রয়েছে। তাহলে আমাদের এটাও অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট যে একটা বস্তুকে যদি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে যত দূরে গিয়ে পড়বে আনুভূমিক পাল্লা যা হবে, 60 ডিগ্রি কোণে নিলে আনুভূমিক পাল্লা স্পর্শ দিতে পারে, একটা বেশি হবে, কম হবে, সমান হবে, এরকম দিয়ে প্রশ্ন করতে পারে, অবজেক্টিভ টাইপের প্রশ্ন হতে পারে। এই জিনিসটা তোমরা মনে রাখবা যে একটা কোণ যদি আলফা হয় আরেকটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। এই থিওরি শেষ হলো এখানেই। থিওরি শেষ করেছি, এখন প্রবলেম সলভ করব। প্রথম প্রবলেমটা হলো 1 নাম্বার প্রবলেম, এটা যে একই বেগে নিক্ষিপ্ত কোনো বস্তুর আনুভূমিক পাল্লা r এর জন্য বিচরণকাল t1 ও সর্বাধিক উচ্চতা h1 h2 হলে প্রমাণ করো যে r ইকুয়ালস টু হাফ g t1 t2 এবং r ইকুয়াল টু 4 রুট ওভার h1 h2। দেখো আমরা সর্বশেষ যে থিওরেমটা করলাম ওইটার উপরে এই প্রবলেমটা। তাহলে মনে করি ও বিন্দু হতে ইউ বেগে প্রক্ষিপ্ত বস্তু কণার যে আলফা কোণে যদি নিক্ষেপ করি আমরা, তাহলে এইটা মনে করো যে একটা হলো আলফা কোণ আর একটা হলো 90 ডিগ্রি মাইনাস আলফা কোণ, বিটাটা হলো 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আলফা কোণে নিক্ষেপ করলে তার এই সর্বাধিক উচ্চতা মনে করি আমরা h1 এতটুকু, আর হলো বিচরণ কাল মনে করি t1। আবার যদি বিটা কোণে নিক্ষেপ করি 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে নিক্ষেপ করি, তাহলে এই সর্বাধিক উচ্চতা হলো এতটুকু, এতটুকু হলো h2 আর বিচরণ কাল হলো t2। এই দুইটা জিনিস আমাদের ধরে নিতে হবে। ধরি ইউ বেগে নিক্ষিপ্ত কোনো বস্তু কণার নিক্ষেপ বেগ, কোনো বস্তু কণার আনুভূমিক পাল্লা r এর জন্য, বস্তু কণার আনুভূমিক পাল্লা r এর জন্য নিক্ষেপ কোণ আলফা হলে বিচরণ কাল t1 ও সর্বাধিক উচ্চতা h1 এবং নিক্ষেপ কোণ, আরেকটা কোণ কত হবে, একটা আলফা হলে আরেকটা 90 ডিগ্রি মাইনাস আলফা, এবং নিক্ষেপ কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা হলে বিচরণ কাল t2 ও সর্বাধিক উচ্চতা h2। সুতরাং t1 কত, h1 কত, t2 কত, h2 কত, এগুলি আমরা বের করব। তাহলে এখানে এটা লিখলাম আমরা। সুতরাং বিচরণ কাল t1 ইকুয়াল টু টুয়াইস ইউ সাইন আলফা বাই জি, এটা হলো একটা, টুয়াইস ইউ সাইন আলফা বাই জি। আর সর্বাধিক উচ্চতা h1 ইকুয়াল টু কত, h1 ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই আলফা বাই টুয়াইস জি। এটা হলো h1। আমাদের 9.4 ছিল ইউ স্কয়ার বাই টুয়াইস জি, আর এখানে হবে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই টুয়াইস জি। এরপরে হবে এটা, তারপরে হলো t2 ইকুয়ালস টু, এবং t2 ইকুয়ালস টু টুয়াইস ইউ সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা বাই জি ইকুয়ালস টু টুয়াইস ইউ সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা হলো cos আলফা ইকুয়ালস টু টুয়াইস ইউ cos আলফা বাই জি। এটা হলো t2, এবং h2 ইকুয়াল টু
এবং H2 ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা বাই টোয়াইস জি ইকুয়ালস টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই টোয়াইস জি। এই H1 T1 H2 T2 পেলাম আমরা। তাহলে সুতরাং এখন T1 ইন্টু T2 কত? সুতরাং T1 ইন্টু T2 এটা সমান হলো T1 হলো টোয়াইস ইউ সাইন আলফা বাই জি, টোয়াইস ইউ সাইন আলফা বাই জি ইন্টু T2 হলো টোয়াইস ইউ কজ আলফা বাই জি ইকুয়ালস টু দেখো 2/g যদি একটা এখানে কমন রাখি আমরা, আচ্ছা 2/g আর হলো ইউ স্কয়ার, ইউ মিলে হলো ইউ স্কয়ার আর 2 sin আলফা cos আলফা, এই 2 sin আলফা cos আলফা হলো sin টুয়াইস আলফা বাই আরেকটা জি আছে। তাহলে এইটা সমান কত? ইউ স্কয়ার sin টুয়াইস আলফা, sin টুয়াইস আলফা বাই টুয়াইস আলফা বাই জি, এইটা সমান কত? এটা হলো আর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো এরপর এই চিত্রটা মুছে ফেলি, দেখো ইকুয়ালস টু 2/g ইনটু এটা হলো আর। তাহলে আর ইকুয়াল টু কত হবে? আমাদের প্রমাণ করতে হবে আর ইকুয়াল টু হাফ জি T1 T2 হয়ে গেছে। তাহলে জি হুইচ ইমপ্লাইজ জি T1 T2 ইকুয়ালস টু টুয়াইস আর, সুতরাং আর ইকুয়াল টু হাফ জি T1 T2। এই একটা প্রমাণ হয়ে গেল আমাদের এক নাম্বারটা, আর ইকুয়াল টু হাফ জি T1 T2। নেক্সট হলো আমাদের 2 নম্বর প্রমাণ করতে হবে। তাহলে 2 নম্বর প্রমাণ করতে হলে আমাদের কি লাগবে? এই H1 এবং H2 গুণফল লাগবে আমাদের, এবং H1 ইনটু H2 ইকুয়াল টু T2 আর লাগবে না আমাদের এখানে, এবং H1 ইনটু H2 ইকুয়ালস টু H1 হলো ইউ স্কয়ার sin স্কয়ার আলফা বাই টুয়াইস জি, ইউ স্কয়ার sin স্কয়ার আলফা বাই টুয়াইস জি ইনটু H2 হলো ইউ স্কয়ার cos স্কয়ার আলফা বাই টুয়াইস জি এটা। তাহলে এখান থেকে ইকুয়ালস টু ইউ স্কয়ার sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। তাহলে এখানে আমরা লিখতে পারি হলো, আমাদের এখানেও আর লাগবে, আর এর মানটা ইউ স্কয়ার sin টুয়াইস আলফা। তাহলে এখানে দেখো, এখানে আমরা লিখতে পারি হলো যে 16g স্কয়ার আর হলো ইউ টু দি পাওয়ার 4 sin 2 sin আলফা cos আলফা হোল স্কয়ার। তাহলে দেখো এখানে sin স্কয়ার আলফা আছে, sin আলফা হোল স্কয়ার, তাহলে এখানে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা হলো, আর এই 2 হলো 4 2 স্কয়ার, এই 4 এ আর এই 16 এ কেটে আমাদের নিচে যে 4 ছিল সেটা ঠিক থাকবে। তাহলে এখানে হলো দেখো 16g স্কয়ার আর ইউ টু দি পাওয়ার 4 আর sin টুয়াইস আলফা হোল স্কয়ার, sin স্কয়ার টুয়াইস আলফা এটা হয়। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে লিখতে পারি আমরা ইউ স্কয়ার sin ইউ স্কয়ার, আচ্ছা এটাকে লেখা যায় ইউ স্কয়ার sin টুয়াইস আলফা বাই জি হোল স্কয়ার যদি লিখি, তাহলে আর কত থাকে আমাদের? ইউ টু দি পাওয়ার 4 sin স্কয়ার টুয়াইস আলফা গেল আর জি স্কয়ার গেল, আর এখানে থাকে হলো আমাদের আর থাকে 16 1/16 থাকে, 1 এটা থাকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি হলো এটা সমান কত? আর 16 which implies next হলো which implies 16 H1 H2 equals to R square, সুতরাং R equal to কত? সুতরাং R যেহেতু পাল্লা নেগেটিভ হবে না, R equals to root over 4 মানে R equals to 16 এর বর্গমূল হলো 4 আর root over H1 H2, এই হলো আমাদের
2 নাম্বার প্রমাণ হয়ে গেল। অঙ্কটা এখানেই শেষ। দেখো, একটি ক্রিকেট বলকে ভূমি থেকে নিক্ষেপ করা হলে, এই ভূমির মনে করো ও বিন্দু হতে নিক্ষেপ করা হলে এটি 100 গজ দূরে ভূমিতে ফিরে আসে। মনে করো এখান থেকে এই বিন্দুতে আবার ভূমিতে ফিরে আসে। এর বিচরণ পথের সর্বাধিক উচ্চতা, এই বিচরণ পথের সর্বাধিক উচ্চতা মনে করি আমরা বিএম ইকুয়াল টু ক্যাপিটাল এইচ ইকুয়াল টু হলো 56 and 1/4 ফুট হলে এর বিচরণ কাল টি এর মান বের করতে হবে, আর হলো প্রক্ষেপণের মান আলফা বের করতে হবে। সমাধান, মনে করি প্রক্ষেপ বেগ, ধরি প্রক্ষেপ বেগ ইউ ও প্রক্ষেপ কোণ আলফা। সুতরাং 100 গজ দূরে ভূমিতে ফিরে আসে মানে কি পাল্লা। সুতরাং আনুভূমিক পাল্লা আর হলে r equals to u square sin twice alpha by g, which implies r equals to কত, which implies r হলো যে 100 গজ, 100 into 3 ফুট equals to u square sin twice alpha হলো 2 sin alpha cos alpha, 2 sin alpha cos alpha by g। এটা মনে করো 1 নাম্বার সমীকরণ। এবং সর্বাধিক উচ্চতা h হলে, সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল H হলে h ইকুয়াল টু u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। তাহলে এখান থেকে আমরা h ইকুয়াল টু কত, 56 and 1/4 মানে 225/4, 225/4 equals to u square sin square alpha by twice g। এটা মনে করো 2 নাম্বার সমীকরণ। আমাদের দুইটা জিনিস মনে রাখবে, কি কি বের করতে হবে, বিচরণ কাল হলো প্রক্ষেপণের মান, দুইটা জিনিস আমাদের প্রশ্ন মুছতে হবে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি হলো আমরা যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে কি পাই দেখো, এখন 2 ডিভাইডেড বাই 1 ইমপ্লাইজ 2 নম্বরকে যদি 1 নম্বর দ্বারা ভাগ করি তাহলে 2 নম্বরে আছে কত আমাদের 225/4, 225/4 আর এটা দিয়ে ভাগ করলে হবে into 1/100 into 3 equals to u square sin square alpha by 2g into, আর এখানে হলো g by, এটা উল্টে যাবে, g by 2 u square sin alpha cos alpha। এইটা তাহলে দেখো এখানে 25 দিয়ে কাটলে এখানে হলো 9 আর এখানে হলো 4 আর এখানে হলো 3/16 which implies 3/16 equals to এখানে u স্কয়ার কাটা যায় আর g কাটা যায়, তাহলে এখানে আরেকটা sin আলফা কাটা যায়, তাহলে 4 into sin alpha by cos alpha, 4 tan alpha এটা পাই, which implies 4 tan alpha না 1/4 tan alpha, 1/4 tan alpha। তাহলে এই sin alpha থাকে আর এখানে cos alpha থাকে আর এখানে 4 থাকে, তাহলে 3/4 tan alpha equals to 3/4। সুতরাং alpha equals to tan inverse 3/4। তাহলে আমরা দেখো এখানে নিক্ষেপ কোণের মান পেয়ে গেলাম, tan alpha equal to এত। এখন tan alpha যদি 3/4 হয় তাহলে আমরা sin alpha cos alpha এর মানটাও পেয়ে যাই। এখান থেকে এই সমকোণী ত্রিভুজের সাহায্যে এটা যদি আলফা কোণ হয় tan থিটা equal to হলো
লম্ব বাই ভূমি, লম্ব হলো 3/4, তাহলে অতিভুজ হবে 5। সুতরাং সাইন আলফা ইকুয়াল টু 3/5 আর হলো কজ আলফা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ 4/5, যেটা কাজে লাগে, এখান থেকে আমরা কাজে লাগাই। এখন আমাদের বের করতে হবে কি, আমাদের কজ আলফাটা লাগবে না এখানে, শুধু সাইন আলফা হলে হবে। এখন আমাদের একটা হয়ে গেছে নিক্ষেপ কোণের মান, আর হলো আমাদের দরকার হলো টি, বিচরণ কাল। এখন বিচরণ কাল ইকুয়াল টু, এবং এখন বিচরণ কাল যদি টি ইকুয়াল টু, টি ক্যাপিটাল টি ধরো, যেটাই ধরো, স্মল টি ধরলেও কোনো সমস্যা নেই। বিচরণ কাল টি ইকুয়াল টু টুয়াইস ইউ সাইন আলফা বাই জি, টুয়াইস ইউ সাইন আলফা বাই জি, তাহলে ইকুয়ালস টু কত হবে, টুয়াইস ইউ সাইন আলফা বাই জি। জি এর মান হলো, এটা হলো ফুটে দেওয়া আছে, এফপিএস পদ্ধতি যদি থাকে তাহলে জি এর মান হলো 32, আর 2 ইন্টু আমাদের ইউর মানটা লাগবে। এখন ইউর মান আমরা আগে ইউর মান বের করতে হবে, পরে টি এর মান বের করতে হবে। আচ্ছা, আগে আমরা ইউর মানটা বের করে নিই। তাহলে ইউর মান পাবো আমরা কোথায়, 2 ইমপ্লাইজ, আবার 2 ইমপ্লাইজ 225/4 equals to 2 into 32 u square into sin square alpha হবে 9/25 into 25। এখান থেকে আমরা বের করব হলো ইউ এর মান, তারপরে টি বের করব, which implies 4 দিয়ে কাটলে এটাকে 8, তাহলে 9/25, তাহলে আমরা পাচ্ছি হলো ইউ স্কয়ার, which implies ইউ স্কয়ার ইকুয়াল টু, এখানে এই 25 গুণ 25 আর হলো 8 দুগুণে 16, 25 into 16, সুতরাং ইউ ইকুয়ালস টু 5 into 4, u equals to 25 square into 16, তাহলে 25 into 4 equals to 100 ফুট পার সেকেন্ড, এটা হলো ফুট পার সেকেন্ড। ইউ এর মান পেয়ে গেলাম আমরা এটা। এখন টি ইকুয়াল টু কত, টি বের করব। ইউ এর মানটা আমাদের দরকার ছিল না, আমাদের দরকার হলো যে টি এর মান বের করার জন্য। সুতরাং টি ইকুয়ালস টু, সুতরাং বিচরণ কাল টি হলে টি ইকুয়ালস টু টুয়াইস ইউ সাইন আলফা বাই জি ইকুয়ালস টু 2 into 100 into সাইন আলফা হলো 3/5 into 32, এই equals to 16 equals to 5 into 4 আর হলো 4/25 75 equal to 5/15 equals to 15/4 second equals to 3.75 সেকেন্ড। এই হলো টি এর মান, বিচরণ কাল হলো এত। এই দুইটা জিনিস আমাদের আলফা এবং টি এর মান হয়ে গেল, অঙ্কটা এখানেই শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। নেক্সট ক্লাসে তোমাদেরকে এই চ্যাপ্টারের উপর আমরা আরও কিছু প্রবলেম সলভ করে এই চ্যাপ্টারটা শেষ করব, অর্থাৎ নবম অধ্যায় আমাদের শেষ হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।